কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো। গরম এখন অনেক পড়ে গেছে। আর এই গরমে মানুষের ঘর থেকে বার হওয়া দায়। কারণ সূর্যমামা আমাদের অনেক কাছেই চলে এসছে মনে হচ্ছে, এত গরম পড়েছে। আর টেম্পারেচার অনেক বেশি। তো সবাই বাড়িতেই থাকার চেষ্টা করো, বেশি গরমের মধ্যে বেরিও না। আর বেশি করে জল খাও, ঠান্ডাতে থাকো, এটাই বলবো। তো আজকে আমি চলে এসেছি আবার একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা কিন্তু একটু অন্য ধরনের। আমি কোনো একটা অফবিট জায়গা তোমাদের সাথে দেখাবো। তো সেটা দেখো কেমন হয়েছে, আর দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিমফিস ব্লগ। তো আজ তোমরা বুঝতেই পারছো আমি একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে এসেছি, একদম ভিলেজ যাকে বলে। তো এটা একটা অফবিট প্লেস আসানসোলে বলতেই পারো। তো পেছনে দেখতে পাচ্ছ, পেছনে দেখা যাচ্ছে যেটা, এটা কিন্তু খাদান, ব্রিটিশ আমলের এটা কয়লা খাদান। আর গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। তা আমার তো খুব ভালো লাগছে, অনেক দিন হয়ে গেল ভ্লগ করা হয়নি। তো আজকে ভাবলাম নতুন করে কিছু একটা স্টার্ট করি। তো তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। তো দেখতে থাকো ভ্লগটাকে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই। তোমরা দেখতে পাবে কিনা জানি না, এখানে কত প্রজাপতি রয়েছে চারিদিকে। চারিদিকে এখানে প্রজাপতি ঘুরছে আর কি। আর সামনে এটা খাদান। তো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। জানি না কতটা দূরে আছে এটা। এই দেখো, এইটা খাদান। ঝিঝি পোকা ডাকছে, ওইখানে হাঁস। বেশ সুন্দর মনোরম বেশ জায়গাটা। চলো যাওয়া যাক এবার। ধুলো এখানে, একবার পাটাকে ধুয়ে নি। অ্যাকচুয়ালি এটা মা কালীর মন্দির একটা, তো এই জন্য হয়তো বলির জন্য পাঠাগুলোকে রাখা হয়েছে এখানে। সামনে ফুলের গাছ, এই সাইডে কারো বাড়ি আছে হয়তো। তো এই হচ্ছে গেট প্রবেশ করার এখানে। আর ভোগ রান্নার জন্য গ্যাস কাম উনুন, এখানে চুলো দুটো রাখা আছে। আর এইগুলো সব কিন্তু কালী মন্দির, এক একটা পুরো কালী মন্দির সব। তুলসী মঞ্চ, এখানে আছে ভোলেনাথ। তো এখানে এখানে বলি হয় ছাগল। এই যে মা কালীর মন্দির, মা। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিমসিস ব্লগ। তো এখন ঘড়িতে বাজে বিকেল 5টা মতো, আর দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমরা আজকে যাব ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলো, আজকে আমরা 3টে জায়গাতে যাচ্ছি মোটামুটি চিত্তরঞ্জনের মধ্যেই। তো কোথায় কোথায় যাচ্ছি সেগুলো আমি তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো খুবই ভালো আছি। আর না, আমি তো বাড়িতে এসছি। তো জিৎ এসছে কালকে। তো জিৎ এটা সেকেন্ড টাইম এলো চিত্তরঞ্জনে, আর অনেক দিন থাকবে মোটামুটি চিত্তরঞ্জনে, প্রায় অনেক দিন না, মানে ওই 3 থেকে 4 দিন মতো থাকবে। তো তার মধ্যে আজকে সানডে, তো আজকে একটা প্ল্যান হলো যে আমরা কোথাও ঘুরতে যাব, যেহেতু
এখানে মা বাপির তো শরীরটা খুব একটা ভালো নেই, তোমরা জানো মা বাপির অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আজকে এখন যেহেতু মা একটু ভালো আছে, মায়ের হাতটাতে একটু ভালো আছে, তাই আমরা যাচ্ছি সবাই মিলে ঘুরতে। তো জিতও এসছে, তো আমি মা আর জিত এখন ঘুরতে যাচ্ছি। টোটো বলা হয়েছে, টোটো এখনও আসেনি, আসবে, একটু দেরি আছে। তো সেই ফাঁকে ভাবলাম যে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করে নিই। আর হ্যাঁ, ভিডিওটাকে স্কিপ না করে দেখো। কিন্তু যেতে যেতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই টবের মাটিগুলোর অবস্থা দেখছো। প্রত্যেক দিন সকালবেলা এদেরকে জল দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও এই মাটিগুলো এরকমভাবে টেনে যাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা মেন দেখানো, সেটা হচ্ছে আমার এই গোলাপ গাছগুলো। এই গোলাপ গাছগুলোতে না, এই দেখো পাতাগুলোতে কেমন পোকা টাইপের কিছু একটা লেগে গেছে, বুঝতে পারছি না পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, যদি আমার কোনো বন্ধু জেনে থাকো তাহলে একটু জানিও আমাকে, তাহলে আমি সেই মতো ওষুধ এনে গাছগুলোকে দেব। এই দেখো সব গাছগুলোর কিন্তু সেম অবস্থা, গ্রিন স্টারও একই অবস্থা, এইদিকে হোয়াইট রোজ যেটা লাগিয়েছিলাম ওটারও সেম অবস্থা, অরেঞ্জ কালারের রোজ লাগিয়েছিলাম ওটারও কিন্তু সেম অবস্থা। কেন হচ্ছে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, এগুলো কী জন্য হচ্ছে। তো যদি তোমাদের কেউ জেনে থাকো যে কেন হচ্ছে, আমাকে প্লিজ একটু জানিও। তো দেখতে দেখতে টোটো চলে এসছে, আর টোটোতে আমরা উঠেও গেছি। মা আর জিৎ তোমাদেরকে হাই করছে, তোমরাও একটু হ্যালো করে দাও। তো আমরা দেখো যাচ্ছি, আর আমাদের আশেপাশের যে গাছগুলো আগে কত সবুজ থাকতো, এখন এই গ্রীষ্মকালে না সমস্ত গাছ শুকিয়ে গেছে। আসলে অনেক দিন বৃষ্টি হয়নি, আর চিত্তরঞ্জনে এত গরম পড়েছে, রোদও প্রচণ্ড কড়া। আর দেখেছো, দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি ফতেপুর জগন্নাথ মন্দির। তো ফতেপুর জগন্নাথ মন্দির, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলাকার, কারণ ছোটোবেলায় আমি এখানেই থাকতাম। প্রায় আমার জীবনের 12টা বছর আমি এই ফতেপুরে কাটিয়েছি। তো এই মন্দিরটা নিয়ে অনেক স্মৃতি, অনেক ভালো লাগার মুহূর্ত, অনেক কিছুই জড়িয়ে আছে। বন্ধুদের সাথে খেলা করা, পিট্টু খেলা, নানা রকমের। এখান থেকে ফুল গাছ ছিল, তখন ফুল তুলে নিয়ে যেতাম বাড়ির জন্য। বিকেলবেলা হলেই আমরা এখানে খেলতে চলে আসতাম। আর এই হচ্ছে ফতেপুরে জগন্নাথ দেবের বিগ্রহ। তো এর আগে আমি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম জগন্নাথ মন্দিরের ভিডিও, রথযাত্রার ভিডিও। তোমরা যদি দেখে না থাকো তাহলে তোমরা আমার ভিডিও চ্যানেলে গিয়ে তোমরা একবার দেখতে পারো। তো ওখানে আমি কিন্তু সমস্ত ডিটেলস দিয়েছি জগন্নাথ মন্দিরের ব্যাপারে। আর এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি জানি তোমাদের ভালো লাগবে। চিত্তরঞ্জন থেকে আমার যে সমস্ত বন্ধুরা দেখছো তারা তো নস্টালজিক হবেই, কারণ অনেকেই এখন চিত্তরঞ্জনের বাইরে চলে গেছে। তো তাদের জন্য এই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করলাম। কৃষ্ণ মন্দির বন্ধ আছে এখন, মা নাম করছে, জিৎ মা গেল। তো এটাই হচ্ছে ফতেপুর রাম মন্দির। আর আমি যখন থাকতাম মানে 2014 সাল পর্যন্ত, আমি 2014 সালে এরিয়া 6-এ শিফট হয়ে গেছি। তো তখন এই মন্দিরটা তৈরি হচ্ছিল, তো আমরা দেখেছি এই মন্দিরটা তৈরি হতে। তারপরে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, কলস যাত্রা সবার কিছুরই সাক্ষী আছি। এই হচ্ছে শিমজুড়ি কালী মন্দির, আমরা শিমজুড়ি কালী মন্দিরে এসেছি এখন। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এই পুরো মাঠ, কত স্মৃতি জড়ানো জায়গা। তো এইটা হচ্ছে শিমজুড়ি বড় কালী মন্দির, আর এখানে দক্ষিণা কালী মন্দির এটা। আর এখানে মা কালী শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী দক্ষিণা কালী হিসাবে পূজিতা হন। আর মায়ের সাথে এখানে ভোলেনাথ আর শারদা মা, রামকৃষ্ণদেব আর বিবেকানন্দ দেবেরও মন্দির আছে এই মন্দিরের মধ্যে। আর এই মন্দিরটাতে এসে না খুব শান্তি পাওয়া যায়, মানে খুব নিস্তব্ধ একটা পরিবেশ, খুব সুন্দর মনোরম জায়গা। আর এসে এখানে বসে মায়ের দিকে তাকালে অনেক শান্তি পাওয়া যায়। আর এই হচ্ছে মায়ের মূর্তি, দেখতেই পাচ্ছ তোমরা। যারা চিত্তরঞ্জনের বাইরে আছো স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা। ত্রিপুরেশ্বর
এখানেও এসেছি শিবরাত্রি করতে। এখানে প্রণাম কর, দেখেছো এটা? তো শিমজুরি কালী মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি নর্থের শিব মন্দিরে। আর এই নর্থের শিব মন্দির খুব ফেমাস মন্দির, কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। এই মন্দিরটা পাহাড়ের উপরে আছে, তো দেখতেই পাচ্ছ কতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। আর এই মহাদেব কিন্তু খুবই জাগ্রত। তো আজকে তো 3টে মন্দির কভার করলাম, আর দেখি যদি টাইম থাকে তাহলে চিলড্রেন্স পার্কও যাবো। চিলড্রেন্স পার্কটাও আমি শেয়ার করতে তোমাদের সাথে। এখন আমরা উঠছি মন্দিরে, আর কত হাওয়া দিচ্ছে এখানে, কি সুন্দর হাওয়া, খুব সুন্দর জায়গাটা, কিন্তু আমার তো ভালো লাগলো বেশ এসে। এটা নর্থের শিব মন্দির। তো এখানেই আপাতত আজকের এই জার্নিটা শেষ হয়ে গেল। এরপর বাড়ি চলে যাচ্ছি নর্থের শিব মন্দির থেকে। তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই, কেমন লাগলো আমাকে জানিও। যে আমার মা, তো কেমন লাগলো জানিও ভিডিওটা কমেন্ট সেকশানে জানাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাবে কমেন্ট সেকশানে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। সকালবেলাতে তো দেখেছো আমরা কোথায় গেছিলাম, একটা অফবিট জায়গা গেছিলাম আলকুষা, তারপর বিকেলবেলা এখানে এলাম। আর জিৎ এসছে আজকে, তো জিৎকেও তোমরা দেখলে। আর 2টো দিন আছি চিত্তরঞ্জনে, 2টো দিন চেষ্টা করবো এনজয় করার। আরও নতুন কোনো কিছু যদি পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো দেখতে থাকো কানেক্ট টু মিমসিস চ্যানেল, আর আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা কোনো নতুন বন্ধু আমার ব্লগ দেখে থাকো। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে। তো নর্থের শিব মন্দিরে আমি ভিডিওটাকে এন্ড করে দিয়েছিলাম, কিন্তু হাতে একটু সময় থাকায় আমরা আবার চলে এলাম চিলড্রেন্স পার্কে। তো ভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম চিলড্রেন্স পার্ক খোলা থাকবে কি না, তো বললো হ্যাঁ খোলা থাকবে, তাড়াতাড়ি চলে যা। তো দেখো আমরা চিলড্রেন্স পার্কে চলে এসেছি। আর ওই যে সামনে যে কোচটা রাখা রয়েছে দেখতে পাচ্ছ, এই কোচটা হচ্ছে ন্যারো গেজের কোচ। এখন এটা বন্ধ হয়ে গেছে, তাই একটা কোচ আর ন্যারো গেজের একটা ইঞ্জিনকে এনে চিত্তরঞ্জনে রাখা হয়েছে। আর এই হচ্ছে এন্ট্রি গেট চিলড্রেন্স পার্কের। তো আমরা ভেতরে ঢুকবো, জানি না কতক্ষণ থাকতে দেবে আমাদেরকে, বা ভেতরে কোনো কিছু তোমাদেরকে আমি দেখাতে পারবো কিনা, কারণ অনেকটাই অন্ধকার হয়ে গেছে। তাও আমি চেষ্টা করব মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখানোর যে ভেতরটাতে কি আছে, কেমন পার্কটা কেমন সাজানো, এই সমস্ত কিছু।
আর নেক্সট টাইম যখন আবার চিত্তরঞ্জন আসবো তখন একটু দিনের বেলাতে গিয়ে আমি আবার এই চিলড্রেন্স পার্কের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তার সাথে লোকো পার্ক, হিলটপ এগুলোও আমি তখন কিন্তু শেয়ার করব। ওখান থেকে তো আমরা চলে এলাম আমলাধুই মার্কেট। আর আমলাধুই মার্কেট এসে দেখি এখানে নাটক হচ্ছে, কয়েকটা কাকু মিলে এখানে নাটক করছে। তো তোমরাও এনজয় করো এই নাটকটা, আর কেমন লাগলো আমাকে জানিও। আর ভিডিওটা কিন্তু এই নাটকটার পরে এন্ড হয়ে যাবে। ভাই আমার, তোমার হৃদয়টা কি পাথর হয়ে গেছে? কৃষ্ণ, তোমার মনে আছে পুত্রের সঙ্গে দশরথের মৃত্যু হয়েছিল? মোহাম্মদ, এটা তোমার সন্তানের উপর আক্রমণ নয়, এটা ইসলামের উপর আক্রমণ। হরে কৃষ্ণ, তোমার হিন্দু ধর্মের দুশ্মন তোমার সামনে দাঁড়িয়ে, দেখো যা লেগো। ভাই আমার, এই ছোড়া করো, তোমার আল্লাহর নামে দোহাই, তুমি মারো, ওকে ছুরি দিয়ে মারো। যাও যাও, ভগবানের নাম নিয়ে গো, মারো মারো, দেখো মারো। যাও যাও, এগো মারো। ও নো, kill this bastard, they deserve death. আমি দেখে দেবো এই শহরে আগুন কিভাবে না জ্বলে। মুনাফা আমাকে করতেই হবে। একেই বলে সাম্প্রদায়িক দাঙ্গা। আপনারা দেখলেন যে হিন্দু মুসলমানকে আর মুসলমান হিন্দুকে কিভাবে খুন করে। আজাদির পর আমাদের দেশের বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছে। সরকার ও পুলিশের চেষ্টা সত্ত্বেও মোরাদাবাদ, মেরঠ, ভিওয়ান্দি এ সমস্ত জায়গাতে দাঙ্গা হয়েছে। মার্জনা করবেন, একটা বড় ভুল হয়ে গেছে। আমি আসলে সরকারি রিপোর্ট পড়ছিলাম। আর যে কথা রেডিও কিংবা খবরের কাগজে বলা হয়নি সেটা হলো, দাঙ্গা চলার সময় কিংবা দাঙ্গা চলা সত্ত্বেও প্রত্যেকটি সাধারণ মানুষ একে অপরের সঙ্গে মিলে মিশেছে। অনেক কথা বলা নেই যে আলিগড়ের ছোট ছোট তালা কারখানাগুলি সম্ভবত এবার চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। এরপরেও যদি কখনো কোথাও দাঙ্গার খবর শুনেন তাহলে জানবেন যে সম্প্রতি আলিগড়ের বড় বড় তালা কারখানাগুলো এবং আহমেদাবাদের বড় বড় কাপড়ের কলগুলো মুনাফা করতে শুরু করেছে। আমাদের প্রভুরা একেই বলে উন্নতি। আর এই উন্নতির জন্য যদি সখানে জানও চলে যায়, তখন নেতারা এসে 2-5 লাখ টাকা দিয়ে শান্ত থাকে। ঘর চলতে থাকে, মাসের পর মাস শহরে কারফিউ জারি হয়, নিরপরাধ নারীর ইজ্জত লুণ্ঠিত হয়, মার কোল খালি হয়, বাবার আশা আকাঙ্ক্ষার সমাধি রচিত হয়। দিনের পর দিন খবরের কাগজ আর টেলিভিশনের পর্দায় দাঙ্গার খবর পরিবেশিত হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি আর বেরোজগারি থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা চালানো হয়। এই কোটিপতি পুঁজিপতিদের দুনিয়ায় গরিবের মান ও ইমান কোনটাই নিরাপদ নয়। এদের যদি আপনারা রুখতে চান তাহলে এই চেহারাগুলোকে আপনারা ভালো করে চিনে নিন। দিন রাত রুটির জন্য যাদের মেহনত করতে হয়, সে যে কোনো ধর্মেরই লোক হোক না কেন, আপনার শত্রু হতে পারে না। আপনার শত্রু হলো সেই বহুরূপী যে আপনাকে পেছন থেকে ছোড়া মারে। আপনার শত্রু হলো